বড় জয় পাওয়া উচিত তাদের, কারণ তারা আপনার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবং এই দলটাও তাদের খুবই স্ট্রং দল নিয়ে এসেছে। মেসির হাতে গত বিশ্বকাপটা দেখে আমার কাছে মনে হয়েছিল যে বিশ্বকাপ সত্যিকার অর্থে একটা পূর্ণতা পেয়েছে। পর্তুগালের স্কোয়াডটা রোনালদোকে ছাড়া আরো বেশি স্ট্রং। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পোর্টস এর বিশেষ আয়োজন সাইডলাইন টকে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। আজ আমাদের অতিথি হিসেবে যুক্ত আছেন আমার দেশের স্পোর্টস এডিটর এম কায়সার। কায়সার ভাই, কেমন আছেন? জি ভালো। ওয়ার্ল্ড কাপ তো শুরু হয়ে গেল, সব মিলিয়ে বেশ কয়েকটা ম্যাচও হয়ে গেছে। এরপরে যদি আসি বাংলাদেশের যে সমর্থক, ফুটবল ভক্ত এবং ওয়ার্ল্ড ফুটবলের কথাই যদি আসি, সেদিক থেকে আর্জেন্টিনার ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা খেলতে যাচ্ছে আগামী 17 তারিখ আলজেরিয়ার সাথে। এই ম্যাচটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখানে আর্জেন্টিনা কি বড় কোনো জয় পেতে যাচ্ছে, নাকি এখানেও হাড্ডাহাড্ডি কিছু? বড় জয় পাওয়া উচিত তাদের, কারণ তারা আপনার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবং এই দলটাও তাদের খুবই স্ট্রং দল নিয়ে এসেছে। এবং তাদের দলের মধ্যে গত বিশ্বকাপে তারা যে দলটা নিয়েছিল সেই দলের মধ্যে থেকে 2-3 জন ছাড়া বাদ বাকি কিন্তু সব একই খেলোয়াড় রয়েছেন। ডিমারিয়া নেই, আরো কয়েকজন খেলোয়াড় নেই, কিন্তু তারপরে আপনি পুরো দলটাই একই সেট আপ রয়েছে, কোচও একই রয়েছেন, ট্রেনিং আপনার ওই যারা কোচিং প্যানেলে রয়েছেন তারাও একই রকম রয়েছেন। আর স্কলানির আমরা জানি যে আপনার খেলার স্টাইলটা কি। কোচের সঙ্গে ক্যাপ্টেনের বা অধিনায়কের দুর্দান্ত একটা মিল রয়েছে। সবকিছু মিলে তারা গত বিশ্বকাপটা যেখানে শেষ করেছিল, আমার মনে হয় যে ঠিক সেখান থেকে তারা আবার নতুন করে শুরু করতে চায় এই বিশ্বকাপটা। আর আলজেরিয়ার সাথে তাদের প্রথম যে ম্যাচটা, সেটা একটা সহজ একটা ম্যাচ হবে তাদের জন্য। এবং এই বিশ্বকাপে প্রথম রাউন্ডে তারা 3টা প্রতিপক্ষকে খুব সহজ পেয়েছে। আলজেরিয়ার সাথে খেলা, অস্ট্রেলিয়ার সাথে খেলা, জর্ডানের সাথে খেলা। এই 3টি ম্যাচে আমি মনে করি যে তাদের সহজভাবে জেতাটা উচিত। তাদের আসল লড়াইটা হবে আপনার নকআউট রাউন্ডে গিয়ে, যেটাকে আমি বিজনেস এন্ড বলি থাকি সাধারণত এই বিশ্বকাপের মতো বড় আসরে। সেখানে তো সেই বিজনেস এন্ডে তাদেরকে ভালো করতে হলে নিশ্চিতভাবে সেখানে কিন্তু আপনার এই আলজেরিয়া, অস্ট্রিয়া বা জর্ডানের মতো এত দুর্বল দলেরকে আপনি পাবেন গত না। ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা দেখেছিলাম সৌদি আরবের সাথে আর্জেন্টিনা হেরে গিয়েছিল গ্রুপ পর্বের ম্যাচে। আসলে এমন কোনো অঘটনেরও আশঙ্কা করেন কিনা? না, এই কারণে বলা হয় থেকে প্রথম ম্যাচে হেরে গিয়ে আপনি বিশ্বকাপ যদি জিততে পারেন তাহলে তো এটাতে ক্ষতির আমি কোনো কিছু দেখি না। এই কারণে অনেকে যেটা বলে থাকেন যে সকালের সূর্য সারা দিনের খবর জানিয়ে দেয়, ফুটবলে কিন্তু তা না। ফুটবলে কিন্তু আপনি শুরুটাই আসল না, শেষটাই আসল। আপনি শুরুটা কি করলেন, ইট ডাজ নট কাম টু ইয়োর ওয়ার্ক। আপনি শেষটা কি করলেন, ফিনিশিংটা কিভাবে টানলেন, সেটাই জন্য আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে। আমি শেষ করছি একটা ছোট্ট উদাহরণ দিয়ে। সেটি হলো যে আপনি দেখবেন যে আপনি 2-0 গোলে এগিয়ে রয়েছেন, কিন্তু আপনি খেলার শেষ মুহূর্তে গিয়ে আপনি 2টা গোল হজম করে ফেললেন এবং ইনজুরি টাইমে আরেকটা গোল খেয়ে আপনি 3-2 গেলে ম্যাচটা হেরে গেলেন, কোনো কাজে আসবে না। এই কারণে আমি বলে থাকি যে আপনি ফুটবলে শুরুটা আপনার জন্য কি করলেন, মাঝে কি করলেন, এটা কোনো কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত শেষ বাঁশি বাজে এবং স্কোর লাইনে আপনার নামের ঘরে যদি গোলের সংখ্যাটা বেশি না থাকে। সো শুরুটা আসল বিষয় না, শেষটাই আসল বিষয়। গত বিশ্বকাপে সেটা আর্জেন্টিনা প্রমাণ করেছে এবং এবারের বিশ্বকাপেও তাদের জন্য শুরুটা হয়তো খুব সহজ হবে, কিন্তু ফিনিশিং যতই যাবে, তারা সামনে যত বাড়বে, তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ কিন্তু অপেক্ষা করছে। এরপরেও কি লিওনেল মেসির হাতে টানা দুবার শিরোপা সম্ভাবনা দেখেন কিনা? তারা কন্টেন্ডার অবশ্যই। তারা যে ধরনের ফুটবল খেলে আসছে এবং যে ফর্মে রয়েছে, মেসিও দুর্দান্ত ফর্মে রয়েছেন, পুরো দলটা একটা ভালো ফর্মে রয়েছে। আর যেটি বললাম যে তাদের তারা একটা নিজস্ব ঘরানার ফুটবল খেলে থাকে, আর্জেন্টিনা একটা নিজস্ব ঘরানার ফুটবল খেলে থাকে এবং পুরো দলটার মধ্যে আপনার একটা একজোট হয়ে একটা খেলার যে তাগিদটুকু রয়েছে, সেটা কিন্তু আমরা সবসময় দেখে থাকি। আর প্লাস আপনি যেহেতু তারা গত বিশ্বকাপ জিতেছে, হয়তো অনেকে বলবেন যে একটা বাড়তি প্রেশার তাদের মধ্যে রয়েছে বা চাপ তাদের মধ্যে রয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তারা যদি পুরো টুর্নামেন্টটাকে একটা উপভোগ করতে পারে, তাহলে দেখবেন যে আপনি প্রেশারটুকু থাকবেই। দ্য নেম অফ দ্য গেম ইজ প্রেশার। প্রেশার থাকবে না, আপনি প্রেশার কোন জায়গায় নেই? এই যে আপনি এখন যে অনুষ্ঠানটা উপস্থাপনা করছেন, সেটা করার আগেও কিন্তু এক ধরনের একটা বাড়তি চাপ ছিল, কিন্তু আপনি তো সেই প্রেশারটা সহ্য করে তারপর এখানে বসছেন। আমি কথা বলছি, সেটাও কিন্তু বলছি সব জায়গায় থাকবে এক একটা সেই প্রেশারটুকু আপনাকে সহ্য করতেই হবে। তো সেটা আমার কাছে মনে হচ্ছে যে সেটা আর্জেন্টিনাও ভালো জানে যে তাদের প্রত্যাশার চাপ প্রচুর রয়েছে, কিন্তু সেই চাপের মধ্যেও থেকেও তারা যদি তাদের সেরা খেলাটা খেলতে পারে এবং যে প্ল্যান নিয়ে তারা এসেছে, কোচের পরিকল্পনা অনুযায়ী তারা খেলতে পারে, তাহলে হু নোস, তারা আবার চ্যাম্পিয়ন হতে পারে। এবং টানা দুবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন এখন পর্যন্ত ব্রাজিল ছাড়া আর কেউ হতে পারেনি। আর্জেন্টিনা হয়তো হতে পারবে, আর্জেন্টিনা হতে পারবে এবং আর্জেন্টিনা হলে আরেকটা রেকর্ড তারা করতে পারবে। সেটি হলো যে টানা 2বার বিশ্বকাপ ব্রাজিল জিতলেও সেই বিশ্বকাপে অধিনায়ক কিন্তু দুই বিশ্বকাপে অধিনায়ক 2জন ছিলেন।
কিন্তু এবার কিন্তু যদি আর্জেন্টিনা সেই কাজটুকু করতে পারে, তাহলে ব্রাজিলের সেই রেকর্ডটা তারা ছুবে এবং নতুন একটা রেকর্ড গড়বে যে কোনো একজন অধিনায়ক টানা 2 বিশ্বকাপে জিতেছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে গত বিশ্বকাপটা জিতে মেসির হাতে গত বিশ্বকাপটা দেখে আমার কাছে মনে হয়েছিল যে বিশ্বকাপ সত্যিকার অর্থে একটা পূর্ণতা পেয়েছে। কারণ মেসির মতো একজন ফুটবলার বিশ্বকাপ জিতবেন না, এটা মানে ঠিক মানানসই না। তার মতো একদম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন একজন প্লেয়ার পৃথিবী, এমন কোনো ট্রফি নেই যে ট্রফি তিনি জেতেননি, এমন কোনো জায়গায় তিনি মানে পারফর্মার হিসাবে ছিলেন না যেখানে তিনি খেলেননি। সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছিল যে গত বিশ্বকাপটা মেসির হাতে সত্যিকার অর্থে একটা বিশ্বকাপেরই একটা পূর্ণতা এসেছিল। আর এবার যদি মেসি বিশ্বকাপ জিততে পারেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ফুটবলের অমরত্বটা বোধহয় তাকেই দিয়ে দিতে হবে। এই যুগের ফুটবল বলতে মেসির নাম আসলেই সঙ্গে সঙ্গে যে নামটি আসে ক্রিস্টিয়ানো রোনালদো। এই রোনালদোর দল এবারে কেমন দেখছেন এই রোনালদোর দলকে? আগামী 17 তারিখ 18 তারিখ খেলতে যাচ্ছে তারা ডিআর কঙ্গোর সাথে। আসলে তাদের এই এবারের বিশ্বকাপের স্কোয়াডটা কি কেমন দেখছেন? না, এবারের বিশ্বকাপের স্কোয়াডটা তারা খুবই ভালো স্কোয়াড, এবং আপনি যদি আমার সাথে আবার অনেকে কিন্তু একমত হবেন না। আপনি যদি বলেন আমাকে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে পর্তুগালের স্কোয়াডটা রোনালদোকে ছাড়া আরো বেশি স্ট্রং। এবং রোনালদোকে নিয়ে যে স্ট্রং না আমি সেটা বলবো না, কিন্তু আমার কাছে কথা হলো যে রোনালদোকে নিয়ে একটা বাড়তি এক ধরনের হয়তো চিন্তাটুকু করতে হয় বা ভার বহনের একটা বিষয় চলে আসে। বয়সের ভার না, বয়সের ভার ঠিক না। আপনি তাকে, রোনালদো কিন্তু আপনি পুরো 90 মিনিট খেলার মতো প্লেয়ার না। রোনালদো কিন্তু 90 মিনিটের জন্য তাকে নেবেনও না কোচ। গত বিশ্বকাপে কিন্তু তাই হয়েছিল, সেখানে তাকে ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু কোচ বসিয়ে দিয়েছিলেন, তিনি কয়েকটি গোল করেছিলেন। কিন্তু তারপরেও নামের ভার বলে একটা বিষয় রয়েছে। আর যেটি বললাম যে এই ধরনের খেলোয়াড় কিন্তু আপনি যে কোনো একটা দুটো ম্যাচে 15-20 মিনিটের মধ্যে একটা এমন কিছু কাজ করবেন যে তাতেই ওই ম্যাচের সে টার্নিং পয়েন্ট হয়ে যায়, এবং সেটাই তাতেই ম্যাচের চেহারা কিন্তু পুরোপুরি বদলে যায়। রোনালদোর জন্য এটি শেষ বিশ্বকাপ। আর রোনালদো এবং মেসি যখন ক্লাব পর্যায়ে খেলতেন তখন তাদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছিল যে কে এই রিয়াল জিতবে নাকি বার্সেলোনা জিতবে, এই লিগের শিরোপা কে জিতবে। আর তারপরে আপনার যখন ব্যালন ডিওর হতো যে এবারের ব্যালন ডিওরটা কার হাতে যাচ্ছে, মানে বর্ষসেরা ফুটবলার কে হতে যাচ্ছে, এটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতা আমি মনে করি যে বিশ্বকাপে সেই প্রতিযোগিতা থেকে মেসি এখন এগিয়ে রয়েছেন 1-0-তে। আর পর্তুগাল যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় তাহলে সেটাতে 1-1 ড্র হবে, এবং মেসির হাতে যেরকম ভাবে বিশ্বকাপ একটা পূর্ণতা পেয়েছিল, রোনালদো যদি বিশ্বকাপ নিয়ে উল্লাস করতে পারেন তাহলে মানে আমি খুব খুশি হব। সম্ভাবনা কিছুটা রয়েছে, তাদের আপনার সেমিফাইনাল পর্যন্ত আমি তাদেরকে দেখতে পাচ্ছি। কিন্তু তাদের জন্য আমার কাছে মনে হচ্ছে যে তাদের যে স্ট্রং টিম আরো রয়েছে স্পেন এবং ফ্রান্স। এই কারণে পর্তুগাল হয়তো সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে, কিন্তু তাদের চেয়ে ভালো ফুটবল খেলে এবং বিশ্বকাপ জেতার দাবিদার আরো দলগুলো রয়েছে। সেই দলগুলো যদি মাঝখানে কোনো দুর্ঘটনায় বা অঘটন না ঘটে যায়, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে পর্তুগালের একটা সম্ভাবনা থাকবে। অন্য ভালো দলগুলো যদি বড় দলগুলো র্যাঙ্কিং এ অন্য যে দলগুলো রয়েছে তারা যদি ভালো পারফরমেন্স করতে না পারে, তখনই হয়তো রোনালদোর দলের একটা সম্ভাবনা থাকতে পারে। আর মেসি এবং রোনালদোর এটি শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। ক্লাব পর্যায়ে তারা একে অন্যের প্রতিদ্বন্দ্বী ছিলেন, এবং এই বিশ্বকাপে তারা খেলতে নামছেন। ইট ক্যান বি দেয়ার লাস্ট ডান্স। এখন শেষ এই ডান্সে কে আপনার সত্যিকার অর্থেই বিজয়ী হবেন এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে তাদের ক্যারিয়ারে মেসির ক্যারিয়ারটা শেষ হয়েছে বিশ্বকাপ নিয়ে, একটা শেষ হয়নি এখন পর্যন্ত, চলছে এখন পর্যন্ত। এবং ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে রোনালদো যদি একটা বিশ্বকাপ জিততে পারেন, তাহলে আমার কাছে মনে হবে যে বিশ্বকাপ একটা বা বিশ্বকাপ ফুটবল একটা ঋণ চুকাবে। আরেকটা বিষয় সেটি হচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপে কাকে ডার্ক হর্স হিসেবে আপনি দেখছেন এবারের ওয়ার্ল্ড কাপে? ডার্ক হর্স মানে ধরেন আপনি যে শক্তিধর রয়েছে কিন্তু তাকে হয়তো তেমন ভাবে তুলনা মানে আলোচনায় নেই এমন দলগুলোর মধ্যে আপনি রয়েছে মরক্কো রয়েছে। মরক্কো তো অবশ্যই, মরক্কো যখন আপনি বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছিল তখন কিন্তু মরক্কো চ্যাম্পিয়ন হতে পারে বা মরক্কো এর ধরনের ফুটবল খেলতে পারে, এটা হয়তো অনেকে কেউ বিশ্বাস করেননি। হয়তো মনে করেছিলেন যে 4 বছর আগে এই যে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কো খেলেছিল সেটি ছিল একটা ধরেন আপনি একটা ফ্লুকের মতো। কিন্তু এই বিশ্বকাপে মরক্কো তাদের প্রথম ম্যাচে যে ফুটবলটা খেলেছে, এই ফুটবলটা যদি তারা এই ধারাবাহিকতা রাখতে পারে, এই কন্টিনিউশনটা রাখতে পারে, তাহলে এবারের এই বিশ্বকাপে আমি মনে করি যে মরক্কোর অনেক দূর যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ইভেন সেমিফাইনাল পর্যন্ত তারা খেলতে পারে, ফাইনালও তারা খেলতে পারে। এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে এই বিশ্বকাপের আমি বলবো যে ডার্ক হর্স আমার চয়েস মরক্কো।
সেক্ষেত্রে একটা কথা আসেই যে মরক্কোর কোচকে আমরা বলতে শুনছি যে উনি বলছেন যে ইয়ামাল স্পেনে না গিয়ে সে যদি মরক্কোতে আসতো সে ভালো করতো, সে ভুল করেছে। আসলে তাদের কনফিডেন্ট লেভেলটাও অনেক উঁচুতে মনে হচ্ছে। রাইট, সেটাই আমি বললাম যে মরক্কোর আপনি যে খেলোয়াড়, যে খেলার স্টাইলটা, মরক্কো কিন্তু খেলে ব্রাজিলিয়ান আপনার ফ্লেয়ারে পুরোপুরি। যেটি বলছিলাম যে ব্রাজিল যে স্টাইলে খেলে থাকে মরক্কো কিন্তু তাই খেলে থাকে। মরক্কো এবং ব্রাজিলের খেলার মধ্যে কিন্তু আমি সেটাই দেখেছি। 4-3-2-1 এই সিস্টেমে 4-2-3-1 এই ছকে তারা খেলেছিল এবং তারাও একই ছকে কিন্তু আপনার পরিকল্পনা সাজিয়েছিল। এবং ব্রাজিল যেরকম ভাবে হাই প্রেসিং ফুটবল খেলে মরক্কো ঠিক কিন্তু তাই করেছে। তো সবকিছু মিলে এই কারণে আপনি মরক্কো কিন্তু বলাই হয় যে আফ্রিকান লায়ন, এবং আদর করে অনেকে কিন্তু মরক্কোকে ডাকেন যে আপনি আফ্রিকার ব্রাজিল হিসাবে। সো আফ্রিকার এই ব্রাজিল এবারের বিশ্বকাপে যদি গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল, এবারের বিশ্বকাপে যদি ফাইনালেও তারা খেলে, আই উইল নট সারপ্রাইজ। এই ওয়ার্ল্ড কাপে আসলে সেমিফাইনালিস্ট হিসেবে কোন 4 দলকে আপনি সম্ভাবনা দেখেন, কোন 4 দলের? স্পেন এবং ফ্রান্স অবশ্যই, এবং তার সঙ্গে আমি জানি না এখন পর্যন্ত, কারণটা হলো যে আপনি সেকেন্ড রাউন্ডে আপনি কার সাথে কার খেলা পড়ে যায়, হয়তো আমি যে নামগুলো বলবো এই নামগুলোর মধ্যে থেকে আপনি 2 দলের খেলা যদি আপনি নকআউট রাউন্ডে পড়ে যায়, একটা তো বাদ একটা পড়বেই। বাদ পড়ে যাবে। তারপর আমার কাছে মনে হচ্ছে যদি আপনি স্পেসিফিক সেরকম ভাবে জিজ্ঞেস করেন, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা এবং মরক্কো, আমি এই 4টা দলকে দেখতে পাচ্ছি। এবং আরো একটু সুনির্দিষ্ট করে যদি জানতে চান তাহলে আমার কাছে মনে হচ্ছে যে যে নামটা আপনি বললেন, যাকে মরক্কো আপনার তার দলে ডাকার জন্য আহ্বান জানিয়েছিল, সেই ইয়ামিনী ইয়ামাল, ইয়ামাল লামিনী ইয়ামাল লামিন ইয়ামাল। লামিনী ইয়ামালের হাতেই বিশ্বকাপটা খুব সম্ভবত 19 জুলাই উঠছে। আহ, বড় দলগুলোর খেলায় আসি, বা যেগুলো খেলা ইতিমধ্যে হয়ে গেছে, এর মধ্যে আসলেই শুরুতে আমাদের আসতে হয় ব্রাজিল মরক্কোর ম্যাচের কথা। এই ম্যাচটিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, স্পেশালি এই ম্যাচটিকে, ব্রাজিলের যে খেলা এবং মরক্কোর খেলাটাকে? এখন পর্যন্ত যে কটা ম্যাচ হয়েছে বিশ্বকাপের, তাতে আমি ব্রাজিল এবং মরক্কোর যে প্রথম 45 মিনিট, এই 45 মিনিটকে বলবো যে এই বিশ্বকাপের সবচেয়ে সেরা আকর্ষণীয় ম্যাচ হয়েছে এখন পর্যন্ত। এটা আমার সাথে হয়তো অনেকে একমত হবেন না, কিন্তু আমি তারপরও মনে করি যে এই সময়টুকু সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এই 45 মিনিটের মধ্যে প্রথম 30 মিনিট পর্যন্ত কিন্তু পুরো একছত্র দাপট দেখিয়েছে মরক্কো, এবং গোলও হয়েছে কিন্তু এই 31 মিনিটের মধ্যে দুটো গোল হয়েছে। একটা গোল হয়েছিল 21 মিনিটে, যেটা মরক্কো আগে দিয়েছিল, এবং তারপরে সেটা ভিনিসিয়াস জুনিয়র এটা শোধ করেছেন, এবং দুটো গোলই হয়েছে দুর্দান্ত। দুটো গোলের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে একটা বুদ্ধিদীপ্ততার একটা ছাপ রয়েছে। জাস্ট হয় কি যে আকস্মিক কোনো গোল হয়নি, একটা প্ল্যানিং রয়েছে, এক্সেলেন্ট একটা আপনার একক কৃতিত্বর একটা বিষয় রয়েছে, একটা আপনার ইন্ডিভিজুয়াল স্কিল রয়েছে। সেটার ছাপটুকু রয়েছিল পুরোপুরি এখানে। এবং যেটি বললাম যে খুবই ফাস্ট অ্যান্ড ফিউরি ম্যাচটা হয়েছে, স্পিড ছিল, গতি ছিল, ছন্দ ছিল, পাসিং, নির্ভুল পাসিং ছিল মরক্কোর, কিন্তু ব্রাজিল খুব আপনার সেরকম পাসিং দেখাতে পারেনি। প্রথম 45 মিনিটের কথা যদি আসি, এখানে ব্রাজিল বারবার খেয়ে হারিয়ে ফেলছিল, এমন এমন মনে হয়েছে কিনা আপনার? এর কারণটা হলো যে ব্রাজিল যাতে তাদের যে স্বাভাবিক খেলাটা, যে খুব দ্রুত গতিতে তারা যেভাবে হাই প্রেসিং করে ফুটবল খেলে থাকে, সেটা যাতে তারা না করতে পারে, সেই কারণেই আপনার মরক্কো সেই চেষ্টাটুকু করেছে। এবং ব্রাজিল যে স্টাইলে খেলার কথা বা যেটার জন্য তারা পরিচিত, ঠিক ওই একই স্টাইলে খেলেছে মরক্কো। এই কারণে ব্রাজিল আপনার ছন্দ হারিয়ে ফেলেছে। আর ব্রাজিলের আরেকটা ছন্দ হারানোর অন্যতম কারণটা হলো যে আপনি ফুটবল 11 জনের খেলা, এখানে একজন যদি ভালো খেলেন তাহলে আপনি সব পুরো ম্যাচে ভালো করতে পারবেন না। কিন্তু ব্রাজিলের এই পুরো ম্যাচটা জুড়ে আপনি যদি সেই ইন্ডিভিজুয়াল স্কিল ওয়ালা খেলোয়াড়কে একটু খুঁজে বের করতে বলেন, বা কে ভালো খেলেছেন এটা যদি বলতে বলেন, তাহলে আমার কাছে ভিনিসিয়াস জুনিয়র ছাড়া আর কারো খেলা তেমন ভাবে নজরে আসছে না। ওয়ারাজ আপনি যদি উল্টো দিকে দেখেন, সেখানে মরক্কোর কিন্তু আপনার পুরো দলটাই একটা একজোট হয়ে খেলেছে, এবং পুরো দলটার মধ্যে একটা মানে এক ধরনের একটা তাগিদ ছিল যে বিশ্বকাপের প্রথম ম্যাচ আমরা যেন এটা ভালো একটা পারফরমেন্স করতে পারি। একটা বিষয় যোগ করি, সেটি হলো যে মরক্কো কিন্তু গত বিশ্বকাপে আপনার সেমিফাইনালে খেলেছিল, ব্রাজিল কিন্তু সেমিফাইনালে খেলতে পারেনি। র্যাঙ্কিং এ কিন্তু মরক্কো এবং ব্রাজিলের শক্তির পার্থক্য, মানে আপনার র্যাঙ্কিং ডিফারেন্স খুব বেশি নেই, খুব সম্ভবত 6 বা 7-এ কাছাকাছি রয়েছে। এবং এই ম্যাচে মরক্কো যে পারফরমেন্স করেছে, ম্যাচটা ড্র হয়েছে, কিন্তু তারপরে আপনি যদি টোটাল নাম্বার দিতে বলেন যে কাকে আপনি এগিয়ে রাখবেন, তাহলে আমি অবশ্যই বলবো যে মরক্কোকে এখানে এগিয়ে রাখতে হবে। সো এই ম্যাচটা ড্র হয়েছে, দু দলই এক এক করে পয়েন্ট বেশি পেয়েছে, কিন্তু বিউটিফুল ফুটবল খেলেছে মরক্কো বেশি। এবং আমার কাছে মনে হচ্ছে যে যে হেক্সার মিশন নিয়ে ব্রাজিল এই টুর্নামেন্টে খেলতে এসেছে এখন পর্যন্ত, তাতে প্রথম ম্যাচে তাদের যে ঘাটতিটুকু দেখতে পেরেছি, তাতে আমার মনে হচ্ছে যে সেই ঘাটতিটুকু যদি পরের ম্যাচগুলোতে তারা দ্রুততম কায়দায় দূর করতে না পারে, তাহলে এটা তো গ্রুপ পর্যায়ের ম্যাচ, এখানে আপনি হয়তো পরের ম্যাচে বা দ্বিতীয় ম্যাচে আরেকটা সুযোগটুকু পাবেন। কিন্তু এই ধরনের ফুটবল যদি আপনি নকআউট ম্যাচে খেলেন, নকআউট পর্বে খেলেন,
তখন কিন্তু ওই চোখের পানি ঝরিয়ে কিন্তু ব্রাজিলকে ফিরে আসতে হবে। একটা জিনিস থাকি যে নেইমার জুনিয়র প্রথম ম্যাচে ছিলেন না, পরের ম্যাচে হয়তো আসবেন, আমরা দেখছি প্র্যাকটিস সেশনেও তাকে দেখা যাচ্ছে এখন। তো সব মিলে নেইমার আসলে চিত্রটা পাল্টে যেতে পারি কিনা, কি মনে করেন? আমার সাথে ব্রাজিলের সমর্থকরা হয়তো একমত হবেন না, কিন্তু আমি মনে করি যে নেইমারকে নেওয়াটা ব্রাজিল ফুটবল দলের একটা বড় ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? কারণটা হলো যে নেইমারকে তারা নিয়েছেন এক্স ফ্যাক্টর হিসেবে, কিন্তু পুরোপুরি যদি আপনি দেখেন এখন নেইমার কিন্তু এখন আপনার এক্স ফ্যাক্টর না, নেইমার এখন এম ফ্যাক্টর হয়ে গিয়েছেন, মাইনাস ফ্যাক্টর হয়ে গিয়েছেন ব্রাজিলের। আপনি বলছেন যে তাকে অনুশীলনে রাখা হয়েছে, কিন্তু তাকে আপনার ট্রেনিং সেশনে রাখা হয়নি। ট্রেনিং সেশন যখন শুরু করেছিল ব্রাজিল, তখন থেকে তাকে কিন্তু ট্রেনিং সেশনে নেই, তিনি ডাগ আউটে ছিলেন। শেষ ম্যাচে তিনি ডাগ আউটে ছিলেন, এবং তার যে ইনজুরির মাত্রা সেটা কবে ঠিক হবে সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। এবং ধারণা করা হচ্ছে বা আশঙ্কা করা হচ্ছে যে তিনি গ্রুপ পর্যায়ের কোনো ম্যাচে খেলতে পারবেন না। ব্রাজিল যদি নকআউট পর্বে যায়, তখন নকআউট পর্বে হয়তো তাকে দেখা যেতে পারে, এবং সেটা দেখা গেলেও তাকে পুরো কিন্তু আপনি 90 মিনিটের জন্য তিনি খেলতে পারবেন না। তিনি হয়তো সাবস্টিটিউট হিসেবে খেলবেন, অথবা যদি সেরা একাদশে থাকেন তাহলে হয়তো প্রথম 45 মিনিট 40 মিনিট এরকম ভাবে তাকে খেলানোর চিন্তাটুকু করছেন কোচ। বাট একটা বড় টুর্নামেন্টে খেলতে গেলে আপনি এই ধরনের একটা রিস্ক নিয়ে যখন যাবেন, তখন তো একটা পুরো জায়গাটুকু বা একটা ভ্যাকুয়ামটুকু কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দলের মধ্যে রয়েছে। সো প্লে মেকারের যে ভূমিকাটা থাকার কথা, এটা নেইমার যদি খেলেন তাহলে কতখানি বা তিনি পূরণ করতে পারবেন এই ইনজুরি নিয়ে আমার এটা ধারণা নেই। আর একটু জানিয়ে রাখি যে 2023 সালের পর তিনি কিন্তু ব্রাজিল দলের হয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি। সো সিঙ্ক্রোনাইজেশনের একটা বিষয় রয়েছে। তো এরকম ইনজুরিগ্রস্ত একজন খেলোয়াড়কে বিশ্বকাপের মতো একটা বড় আসরে নিয়ে আসবেন শুধু আপনি নামের ভারে, আমার মনে হয় যে ইটস এ গ্রেট মিস্টেক হতে পারে ব্রাজিল দলের। হয়তো আমি খুব খুশি হব যদি আমি নিজেকে ভুল প্রমাণিত করতে পারি, এবং ব্রাজিল সমর্থকরা যদি কি বলে ব্রাজিল যদি ভালো করে, তাহলে আম- আমার কাছেও খুব ভালো লাগবে। তাহলে কি আমরা বলবো যে কোচকে নিয়ে এত আলোচনা, আনচেলত্তি তিনি আসলে তার দলটি দলের যে প্লেয়ারদের পারফরমেন্সের বাইরে গিয়ে আবেগ দিয়ে দলটাকে সাজিয়েছেন এমনটি কিনা? আরো বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু স্কোয়াডে জায়গা পাননি। হ্যাঁ, আমি সেটাই বললাম যে না, আনচেলত্তির আমি সমালোচনা করছি না এখানে। আনচেলত্তির সমালোচনা করার মতো এত বড় আমি বিশেষজ্ঞ কোনো কিছু নই। আনচেলত্তি হয়তো নিয়েছেন, তার একটা নিশ্চিত কোনো একটা প্ল্যান রয়েছে। সেই প্ল্যানটা তিনি এক্সপোজ করেননি এখন পর্যন্ত। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো যে, যেটি বললাম যে নামের ভারেও অনেক ফুটবলারকে আপনি কিন্তু দলে নেবেন, যারা হয়তো ১ টা ২ টো ম্যাচেই একটা টার্নিং পয়েন্ট হতে পারেন আপনার দলের জন্যে। মোস্ট প্রবাবলি সেই চিন্তাটুকু করে তিনি এটা নিয়েছেন। আমি আমার তরফ থেকে বললাম, আনচেলত্তি হয়তো তার যে প্ল্যানটুকু রয়েছে, কি প্ল্যানটুকু রয়েছে সেটা হয়তো তিনি দেখাতে পারেন। এমন হতে পারে যে তাকে হয়তো কোনো একটা তিনি নকআউট ম্যাচে কোনো একটা ম্যাচে খেললেন, সেই ম্যাচে তিনি আপনি ম্যাচের সেরা পারফরম্যান্স করে ফেললেন। ইট ক্যান বি হ্যাপেন, এটাও হতে পারে। মোস্ট প্রবাবলি সেই প্ল্যানটাও তার রয়েছে। তবে আপনি যদি যেটি আপনি বললেন যে নেইমারকে নিতে গিয়ে কিন্তু আপনি আনচেলত্তি যেটা করেছেন, যে চেলসির একজন প্লেয়ার ছিলেন পেদ্রো, তাকে নেওয়া যেত, তাকে তিনি নেননি, তাকে ড্রপ দিয়েছেন। রিচার্লিসন গত বিশ্বকাপে তিনি টটেনহামে খেলে থাকেন এখন, গত বিশ্বকাপে তিনি ইসে ছিলেন, ওই যে একটা বাইসাইকেল কিক হ্যাঁ, গোল গোল করে কিন্তু একটা দুর্দান্ত একটা পারফরমেন্স দেখিয়েছিলেন। সো তাকেও তিনি নেননি। কারণটা হলো যে তাকে নিলে নেইমারকে নেওয়া, এই দুজনদের কোনো একজনকে নিলে নেইমারকে নেওয়া যাবে না। এই কারণে তিনি নেইমারকে এখন নিয়েছেন, যে নেইমার কিন্তু এখন পর্যন্ত ব্রাজিল দলের সাথে ব্রাজিল একটা বিশ্বকাপ ম্যাচও খেলে ফেলেছে, কিন্তু তিনি এখন পর্যন্ত ব্রাজিল দলের সাথে একটা ট্রেনিং সেশনে অংশও নিতে পারেননি। ভাই আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক আজ এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের এই আমার দেশ সাইডলাইন টকের যে পরবর্তী আয়োজনগুলো থাকবে সেগুলোতে আপনাদেরকে আমন্ত্রণ রইলো। সবাই চোখ রাখুন আমার দেশ স্পোর্টসে। আল্লাহ হাফেজ।